এই ইস্তাহার, নির্বাচনী ইস্তাহার বিএনপির, এই নির্বাচনী ইস্তাহারের দ্বিতীয় পাতায় বলা হয়েছে ইনসাফ কায়েম করব। এই মুখবন্ধে আপনি কাদের পক্ষে এই কথা বলছেন? তখন তো এইসব কথা বলেননি। আপনার পারিবারিক সম্পর্কের কথা আমরা বললাম না। আপনিও একটা দলের এজেন্ডা নিয়ে আসবেন, আপনিও ভারতের মুখপত্র হচ্ছে। হঠাৎ করে আপনার এই 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 উদ্বোধয় হলো 21 ফেব্রুয়ারির দিনে, যখন আপনারা একদিকে শপথ নিচ্ছেন না জুলাই সনদ করার, তখন আবার শুরু করছেন কি আর এক ধান্দাবাজি। শহীদ বেদিতে ফুল দেওয়া এটা কি ইসলামিক নাকি অন ইসলামিক? আগের অবস্থানটা ঠিক ছিল নাকি বর্তমান অবস্থানটা? এরশাদ সাহেব তার 10 বছর কখনো 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেননি, কিন্তু আমি জানি না আপনিও জানেন কিনা। এরশাদ সাহেব তার ফুল পিরিয়ডে সবটা অনেক অনেক মানে সুপরিকল্পিত ভাবে জুলাইয়ের পর কিছুদিন বন্ধ ছিল। তারপরে এই মব শব্দটা ইউজ করা হয়েছে পার্টিকুলার পারপাসে। কারণ আমি বলবো ডিপ স্টেট এই শব্দটা কিছু আমাদের সুচিন্তিত, মানে কি বলবো, যারা এই দেশের সুশীল সমাজ তাদের মুখে এটা আনছে এই কারণে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা, আপনি ডেলি স্টার উদিচি এটা নিয়ে আসলেন, এটা মব। আর 32 মব না, 32 মব না এই কারণে আপনি যখন কোনো আদর্শিক অ্যাচিভমেন্টের জন্য আপনি যখন কোনো কাজ করবেন এবং সেটা একটা সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে আপনি করতেছেন, সেটা কখনো মব হবে না। আর যেটাতে কোনো আদর্শ থাকবে না, বিশৃঙ্খলভাবে ইনস্ট্যান্টলি আপনি আইনকে নিজের হাতে ধারণ করেন, দ্যাট ইজ কল মব। কেন আমি বললাম 32 জুলাইকে আপনি মব বলতে পারবেন না, 71 সালকে মব বলতে পারবেন না। মানে জুলাইকে যেমন আপনি মব বলতে পারবেন না, যদি জুলাই অনেক পুলিশ মারা গেছে, তো এ বিষয়ে তো এটা অস্বীকার করার কিছু নেই। এ পাকিস্তান আর্মি 71 সালে মারা গেছে মুক্তিযোদ্ধাদের হাতে, তাহলে কি মুক্তিযোদ্ধারা মফ করছে? না। ঠিক জুলাই 71 যেমন মফ করা হয়নি, 32কে বলা হয় হচ্ছে কি স্বৈরাচারের আতুর ঘর। সো এই আতুর ঘর থেকে এ দেশের স্বৈরাচারের জন্ম। সো আপনি একটা প্রতীকী জিনিসকে যখন ধ্বংস করে দিচ্ছেন, সেটাকে কিন্তু মব বলা। এবারের একটা মানে পুরো দিবস বা দিবসকে ঘিরে একটা আলোচনায় আসছে যে এখন যে ভাষায় ব্যবহৃত হচ্ছে ইনকিলাব, ইনসাফ, আজাদি, এই শব্দগুলো প্রচলন নতুন করে আনাটা আবার বা নতুন করে বিশেষ করে ব্যবহার করাটা এটির বিপক্ষে অনেকে বলছেন। এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী তিনিও বলছেন যে এই ইনকিলাব শুনলে রক্তক্ষরণ হয়, এর জন্য মুক্তিযুদ্ধে যাননি। ব্যারিস্টার শাহরিয়ার কবির কি বলবেন এই প্রসঙ্গে? আসলে এই ভাষার ব্যবহার মানে বাংলা ভাষায় অন্য ভাষা নতুন করে বেশি ঢুকছে কিনা, এটিকে খুব মানে আপনারা কিভাবে দেখেন? সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম ও শুভেচ্ছা। উনি কিন্তু বলেছেন হার্ট ব্লিডিং হয়, তো উনি ইংরেজি ইউজ করলেন। উনি যদি সুন্দর মতো আপনার মতো বলতো বোন যে হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাহলে বুঝতাম যে উনি আসলে ধারণ করে বলছে। শোনেন, সস্তা পলিটিক্যাল, মানে কি বলবো, সস্তা পলিটিক্স করার জায়গা এখানে নাই। জুলাই সনদকে ধারণ করতেছেন না, এখন জুলাই সনদকে ধারণ না করার জন্য আপনি এখন 21 ফেব্রুয়ারিতে নিয়ে আসলেন কি ইনকলাব ইনসাফ। আপনি জিন্দাবাদ বলেন কেন? আপনি যে দলে, তাহলে প্রথমে জিন্দাবাদ চেঞ্জ করেন। জিন্দাবাদ শব্দটা কি বাংলাদেশি? বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, এটা তো ইংলিশ। তা আমি যখন একটা কথা বলবো, তখন আপনি সেই কথাটাকে শোনেন। 52 সাল থেকে আজ পর্যন্ত এই ইনকলাব ইনসাফ কি 71 সালের আগে, মুক্তিযুদ্ধের আগে আমরা বলিনি ইনসাফের কথা, ইনকলাবের কথা বলিনি? এবং ওনাদের সবচেয়ে বড় একটা জিনিস থাকে, উনি যে কথাটা বললেন, এই ইস্তাহার, নির্বাচনী ইস্তাহার বিএনপির, এই নির্বাচনী ইস্তাহারের দ্বিতীয় পাতায় বলা হয়েছে ইনসাফ কায়েম করব, এই মুখবন্ধে। তা আপনি, আপনারা তাহলে তখন বললেন না কেন এই শব্দগুলো এখান থেকে সরান? শোনেন, এই পলিটিক্যালাইজ করার জন্য এবং মানুষের এই জুলাই সনদ বাস্তবায়ন না করার জন্য, এই রক্তের সাথে বেইমানি করার জন্য 21 ফেব্রুয়ারিতে এই ধরনের বিতর্কিত কথা বললেন আপনি। এবং আপনি যে বক্তব্য দিচ্ছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আপনার বক্তব্যের 2/3 হচ্ছে আপনি ইংলিশে বলছেন। হয় পুরা বাংলায় বলেন, না হলে বলেন না। আর গত এই 17 বছর আপনি কাদের পক্ষে কথা বলছেন? তখন তো এসব কথা বলেননি। আপনার পারিবারিক সম্পর্কের কথা আমরা বললাম না। আপনিও একটা দলের এজেন্ডা নিয়ে আসবেন, আপনিও ভারতের মুখপত্র হচ্ছেন। আপনি কি জন্য ইনকলাব ইনসাফের কথা বলতেছেন, আজাদির কথা বলতেছেন? আজাদি এটা কি বাংলা ভাষা? মানে কি সব ভাষা এর মধ্যে আনা যাবে না? বাংলা ভাষার মধ্যে কি অন্য ভাষা নাই? হঠাৎ করে আপনার এই উদ্বোধয় হলো 21 ফেব্রুয়ারির দিনে, যখন আপনারা একদিকে শপথ নিচ্ছেন না জুলাই সনদ করার, তখন আবার শুরু করছেন কি আর এক ধান্দাবাজি। সো এইসব ছাড়েন। জুলাই সনদের সাথে 21 ফেব্রুয়ারিকে, 21 ফেব্রুয়ারি আমার মায়ের ভাষা, বাংলা ভাষা, তাকে শ্রদ্ধা করি বলে আমরা সবকিছু করি। আপনি 21 ফেব্রুয়ারির ভাষণটা দিয়েছেন, পুরো ভাষণটা বাংলা দিলে সাধুবাদ জানাতাম। তবে এইসব সস্তা পলিটিক্যাল স্ট্যান্ডার্ড বাজি রাখেন, বরং জুলাই সনদ
21শে ফেব্রুয়ারিতে এই আমাদের মাতৃভাষা দেখেন প্রথমে কি বলা হয়েছে, আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি। তা আমার ভাই রক্তে রাঙানো জুলাই তো, আমি কি ভুলিতে পারি? তো জুলাইকে আমি কি ভুলতে পারি? আপনি এই কথা বললেন না কেন? তারপরের লাইনটা কি বলা আছে? কত মায়ের অশ্রুর সাথে জড়িত। তা আপনি এখনো 2 বছর যায়নি, আপনারা এই অশ্রুর কথা ভুলে গেলেন। হঠাৎ আপনার এত বছর পর হঠাৎ ইনকলাব নিয়ে আপনার চিন্তা হলো। দয়া করে জিন্দাবাদ বাদ দেন, দয়া করে বিএনপির নাম বাংলায় নিয়ে আসেন, তারপরে আপনি এগুলো বলেন। জি, আর ব্যারিস্টার মিডিয়ায় শাহের কবির স্পষ্ট আপনার বিশ্লেষণ, আপনার মন্তব্য স্পষ্ট। জামায়াতের আমির প্রথমবারের মতো শহীদ বেদিতে ফুল দিলেন, শ্রদ্ধা জানালেন, এবং তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন যে জামাত এতদিন ধরে বলেছে যে এটি অন ইসলামিক বা এটা একটা বিদাত, সেখান থেকে এখন জামাতের আমির যাচ্ছেন এখানে ফুল দিতে। এই বিষয়টি কেন, তিনি একরকম ব্যাখ্যা তারপরে দিয়েছেন যেটি রাষ্ট্রীয় আচার পালন করতেই তারই যাওয়া বা পুষ্পস্তবক দেয়া। আসলে বিষয়টা আপনারা কিভাবে ব্যাখ্যা করেন যে এটি কি আসলে মানে আপনাদের জামাতের আগের অবস্থান, বা যে যদি এই অবস্থান কথা জানতে চাই যে শহীদ বেদিতে ফুল দেওয়া এটা কি ইসলামিক নাকি অন ইসলামিক, আগের অবস্থানটা ঠিক ছিল নাকি বর্তমান অবস্থানটা ঠিক? ব্যারিস্টার শাহের কবির। ধন্যবাদ আপনাকে। আপনার এই কোশ্চিন কিন্তু খুবই ক্রিটিক্যাল কোশ্চিন, কারণ এখানে দুইটা জিনিস সম্পর্কিত। একটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ, এটা খালি জামাত ইসলামের না, বাংলাদেশে যেহেতু 91% মুসলমান, তাদের একটা মূল্যবোধ। আর একটা হচ্ছে একটা রাজনৈতিক আদর্শ। তো দুইটা জিনিস, একটা রাজনৈতিক আর একটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। প্রথম জিনিস হচ্ছে বাংলাদেশে এই প্রথম বোধহয় মানে শহীদ বেদিতে যে বা শহীদ মিনারে যে দোয়া করা হলো, সেটা প্রধানমন্ত্রীও করলেন, বিরোধী দলীয় নেতাও করলেন। দ্বিতীয় জিনিসটা, ডক্টর শফিকুর রহমান ওখানে গিয়ে যে ফুলটা দিয়েছেন সেটা কিন্তু বিরোধী দল হিসাবে 11 দলীয় জোটের পক্ষ থেকে। সো অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, ইট ইজ নট অন বিহাফ অফ জামাত ইসলামী। জামাত ইসলামের দল হিসাবে কোনো ফুল দেওয়া হয়নি বোধহয়। সেকেন্ডলি সেখানে তিনি দোয়াও করছেন। থার্ড যে কথা, জামাত ইসলাম দল হিসেবে কি এটা সমর্থন করবে, মানে আপনি দলের একজন আমি সমর্থক আসতে বা দলের পক্ষে কাজ করা হিসেবে? জি। বলতেছি প্রথম জিনিস হচ্ছে ফুল দেওয়াটা এই জামাত ইসলাম মানে জামাত ইসলাম তো বললে হবে না, আমি একজন মুসলমান হিসাবে কোরআন এবং সুন্নাহর আলোকে, আপনি যেমন ইয়াতে ধরেন আমাদের জাতির স্মৃতিসৌধে এদ্রগান সাহেব এসে ফুল দেয়নি, দিছে কি সেটা কতখানির জন্য? সে যে ফুল দিয়ে মাথা নত করে তার কাছে কিছু চাইতেন, সেটা হচ্ছে বিদআত। যদি আপনি এই চিন্তা করে কাউকে ফুল দেন যে এ তো সন্তুষ্ট হবে এবং সেই সন্তুষ্ট থেকে আমি কিছু পাবো, তাহলে দ্যাট ইজ বেদাত। আর দ্বিতীয় যে কথাটা হচ্ছে ফুল দেওয়াটা, যেভাবে ফুল ওনারা দিছেন, আমার কাছে ভাই আমি একটা জিনিস বলি, আমিও ছোটবেলায় দিয়ে আসছি। এরশাদ সাহেব তার 10 বছর কখনো 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেননি, কিন্তু আমি জানি না আপনি জানেন কিনা, এরশাদ সাহেব তার ফুল পিরিয়ডে কখনোই 21 ফেব্রুয়ারিতে যে ফুল দেয়নি। আজিমপুর গোরস্থানে যে মানে আমির জামাত দোয়াও করে এসছেন, এবারে দোয়াও হয়েছে। সো একটা রাষ্ট্রীয় কালচারের অনুযায়ী যদি উনি দিয়ে থাকেন তাহলে আমি এটা সমর্থন করি, কিন্তু রাষ্ট্রীয় কালচারের বাইরে যে উনি দেননি এর জন্য আমি সাধুবাদ জানাই। দিলে আমি ভাই একজন মুসলমান, আমি এটা সমর্থন করবো না। এটা আমার একদম পার্সোনাল আবার কথা বলতেছি, যে আমি 21 ফেব্রুয়ারিতে যারা দিছে সেটাকে আমরা ধারণ করতে হবে। এবং এই শহীদ মিনারটা কিসের একটা, এটা হচ্ছে বাংলা ভাষার, এটার জন্য কিন্তু আপনি যে ব্যাখ্যাটা দিলেন তাইলে আবার কেন বললেন যে সমর্থন করবেন না? কারণ আপনি তো বলছেন যে আমি যদি ওখানে গিয়ে কিছু চাই, ফুল দিয়ে সেটার বিনিময়ে কিছু আমি চাই, ওটা বললাম সেটা তো কেউ, হ্যাঁ, তাহলে সেটা তো কেউ করে নাই, তাহলে সেটা তো কখনোই কারোরই কোনো করেনি। সমস্যা নাই, তাহলে কেন সমর্থন এটা করবেন নিয়ে না? তর্ক করার কোনো হ্যাঁ। অবকাশ নেই। এবং এই জন্যই আমি বললাম যে আপনি বললেন না যে চেঞ্জ করা, শিফট করা না, এই এটা এক্সপ্লেন করে উনি দিছেন, সেই কারণে আমি এটাকে সমর্থন করি। কিন্তু এটাকে যদি অন্যভাবে যদি দেখার সুযোগ করা হয় তাহলে সেটাকে আমি সমর্থন করবো না। তাহলে জামাতে ইসলাম মানে এটা জামাতে ইসলামের পক্ষে থেকে ফুল না, এটি বিরোধী দলীয় নেতা হিসেবে ফুল দেওয়া, 11 এটি কেন? মানে 11 জামাতে ইসলাম কেন দিচ্ছে না? বাংলাদেশের সব রাজনৈতিক দলই তো দিচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ, তাহলে জামাতে ইসলাম দেয় না কেন? না না, জামাত ইসলাম এবারে যেটা দিলেন, জামাত ইসলাম ওই যে বললাম একটু আগে, এরশাদ সাহেব 10 বছর যায়নি। একটা দলের স্ট্যান্ডিং হতে পারে। আমার কথা হলো, আমি আপনাকে আবার বলি যে আমি ফুল দিতে যেতেই পারি, সেটা কি জন্য? সেটা হচ্ছে কি একটা রাষ্ট্রীয় আচার, যে এই ফুল দিয়ে যে কাউকে আমি কোথাও কারো মঙ্গল হবে সেজন্য না। হুম, এটা হুম। সম্মান সূচক হিসাবে যেমন জাতীয় স্মৃতিসৌধতে দেওয়া হয়, তারপরে আপনি শিখা ও নির্বাণে দেওয়া হয়, সেরকম একই জিনিস দেওয়া হবে। কিন্তু এখানে যদি আপনি দেন এই ভেবে যেখান থেকে কিছু পাবেন, আল্লাহর সন্তুষ্টি হবে, তাহলে সেটা করা হবে না। এবং সেটা জামাতের আমিরে এটা জামাতের কেউই তো করে নাই, এটা তো কেউই করে না, না, এটা কেউই এটার করে না। উদ্দেশ্য তো এটা না। এর উদ্দেশ্য এটা না, এটার উদ্দেশ্য, এবং এই কারণেই এইখানে এই পর্যন্ত করাটা বোধহয় ঠিক আছে। আচ্ছা, তার মানে জামাতে ইসলাম দল হিসেবে এটি করতে পারে। আমার কাছে মনে হয় যে খালি আনুষ্ঠানিক কথা হলে জামাত ইসলামও করতে পারে, কিন্তু এটা জামাত ইসলামের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত।
আমি মানুষ হিসাবে এতটুকুন বলতে পারি, যদি এটা কি হয় খালি রাষ্ট্রীয় আচার হয় সে পর্যন্ত ঠিক আছে, অন্য কিছু হলে ঠিক নেই। আচ্ছা, জনাব আবু আলম শহীদ খান, আপনার কাছেও একটু এই বিষয়টা পর্যালোচনা জানতে চাই যে এই সময়ে এই রকম আলোচনা বিতর্ক যেটা উঠছে বা প্রশ্ন উঠছে সেইগুলোকে আপনি আসলে কিভাবে দেখেন, জনাব আবু আলম শহীদ খান? না, চেঞ্জ অফ হার্ট তো হতেই পারে। এতদিন তারা যেভাবে মনে করেছিলেন এখন সেভাবে মনে নাও করতে পারেন। টেকনিক্যালি বিরোধী দলের নেতা হিসাবে বা 11 দলীয় জোটের নেতা হিসাবে তার একটা রাষ্ট্রীয় আচার হিসাবে তারা এটা ব্যাখ্যা করে তারা দিতে পারেন। আর আমাদের ব্যারিস্টার শাহরিয়ার সাহেব যেটা বললেন, যে ব্যাখ্যা দিলেন, সেই ব্যাখ্যা তো খুব পরিষ্কার। ওনার ব্যাখ্যা পরিষ্কার। উনি বলছেন যে এখানে যে ফুল দিয়ে মাথা নত করে অবনত করে যদি, মানে কথাটা হলো যে পুজোর মতো যদি করা হয় অথবা কিছু পাওয়ার আশায় যদি করা হয়, কিছু জন্য যদি করা হয়, তখন সেটা উনি সমর্থন করেন না। কিন্তু এই যে 52 শহীদ মিনার এবং শহীদ মিনারে যতদিন ধরে ফুল দেওয়া হচ্ছে, আমার জীবনের প্রায় 36 বছর 40 বছর আমি শহীদ মিনারে গিয়েছি, ফুল দিয়েছি। তো আমি তো ওখানে শ্রদ্ধা জানাতে গিয়েছি, এখানে আমরা শ্রদ্ধা জানাতে যাই। এবং যারাই গিয়েছেন তারা এখানে যে এই ফুল দিয়ে কিছু কামনা বাসনা হুম করেছেন, কিছু হুম চেয়েছেন, বেদাত করেছেন, এটা মনে হওয়ার তো কোনো কারণ নেই। এখন ধরেন, চেঞ্জ অফ হার্ট ইজ অলওয়েজ ওয়েলকাম। আজকে 21শে ফেব্রুয়ারি হঠাৎ করে ইংরেজি শব্দ বেরিয়ে আছে, ছাড়িয়ে সাহেব কিছু মনে করবেন না। হৃদয়ে যদি আপনি পরিবর্তন হয়, এটাকে আমি সাধুবাদ জানাই, সাধুবাদ জানানোর মতোই। সেখানে যেতে হবে। আসলে আমরা রাজনীতি করতে, যে রাজনীতিতে নানান কিছু নিয়ে আমরা যে জটিলতা সৃষ্টি করেছি, সেই জটিল পথগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, অবশ্যই ভালো। আপনি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে কি করা হয়? শ্রদ্ধা জানানো হয়। ওখানে কেউই পূজা করতে যায় না, কখনই যায়নি। সুতরাং এটাকে বেদাত বলার কোনো কারণ নেই। আপনি বেশ একটা বড় উদাহরণ দিয়েছেন, এরদোয়ান সাহেব। উনি তো একটা মুসলিম বিশ্বের বড় নেতা এবং উনি ইসলামপন্থী একজন মানুষ। তিনিও ফুল দিতে গিয়েছেন, তাই না? সো আমি মনে করব জামাতে ইসলামী তার আগের যে স্ট্যান্ড, সেই হুম। স্ট্যান্ড থেকে যদি সরে এসে থাকে হৃদয় দিয়ে, আমি তাকে স্বাগত জানাই। অবশ্যই আপনারা যদি বাংলাদেশে বিশ্বাস করেন, বাংলাদেশের স্বাধীনতা যদি বিশ্বাস করেন, অবশ্যই শহীদ মিনারে যাবেন, অবশ্যই জাতীয় স্মৃতিসৌধে যাবেন, অবশ্যই অন্যান্য স্মৃতিসৌধ যেগুলো আছে সেগুলো যদি সম্মান জানানোর প্রয়োজন থাকে, সেটা দেখানোর জন্য শুধু নয়, অবশ্যই সম্মান প্রদর্শন করবেন। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এর মধ্য দিয়ে। জি, জনাব আবু আলম শহীদ খান, এই এবং সরি বোন, একটু অ্যাড করি। কিছু আচ্ছা, কিছু এটা হচ্ছে কি, আপনি চাইলেও এটাকে অ্যাভয়েড করতে পারেন না। যেমন এরদোগানের উদাহরণ দিলাম, আপনি যদি ধরে নেন বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেল, সে অন্য কোনো দেশে গেল, সে দেশে যে রাষ্ট্রীয় ইয়া অনুযায়ী তাকে ফ্রান্স বলেন আমেরিকা বলেন যেখানে যান, স্ট্যাচু অফ লিবার্টিতে আপনাকে যে ফুল দিতেই হবে। তখন আপনি যে বলতে পারবেন না না আমি এটা দিব না। সো আমার কাছে এই জন্যই বললাম যে এটাকে নিয়ে এই বিতর্ক করার চেয়ে, এবং ভাই যেটা বলছে, হ্যাঁ পরিবর্তিত পরিস্থিতি, জামাত ইসলাম তো এই প্রথম বিরোধী দল হয়েছে এবং সেই জন্য তারা যে দিয়ে আসছে, এটাকে অন্যভাবে দেখার কোনো বোধের সুযোগ নাই। মানে অবশ্যই সেটি তো সাধুবাদও জানাচ্ছেন, অনেকেই আসলে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু অন্যভাবে দেখা হচ্ছে এই কারণে জামাত ইসলামের আগের অবস্থানের কারণে। মানে এটাকে অনইসলামিক, এটাকে বেদাত যদি বলা হয় এবং তারপর যদি সেখান থেকে যাওয়া হয়, তাহলে কি আগের বক্তব্যটা ভুল ছিল, এটা বিষয়টা এই জন্যই হয়তো বিতর্ক আসছে, কারণ সবাই যাচ্ছে, কাউকে নিয়ে তো কথা উঠছে না, জামাত ইসলামকে নিয়ে উঠছে। তাহলে কি সেই মানে ব্যাখ্যাটার একটু পরিবর্তন হয়েছে জামাতের? এই ব্যাখ্যা তো স্পষ্ট করে দিচ্ছেন ওনাকে, যদি পাওয়ার আশায় যান তাহলে বেদাত হবে, পাওয়ার আশায় না গেলে সেটা বেদাত। ওই তো, মানে সেটা কেউই এতদিনও যায় না, আমার শুরু আশায় থেকে আজ কেউই পর্যন্ত কখনো কখনো যায় না যায় নাই। শহীদ মিনারে। না কেউ ওখানে ওইভাবে, যে আবার একটা জিনিস আছে, কিছু জিনিস আছে আমরা হচ্ছে খুব অতিরিক্ত করি। যেমন আজকে একজনের কথা শুনলাম, যিনি শোনেন মক্কা শরীফে মানে কাবা ঘর হচ্ছে তাওয়াফ করে, আমি প্রথম খালি পায়ে যেতাম, পরে দেখলাম যে সবাই হচ্ছে এই যে রবারের মোজাব হুম পরে, তারপরে দেখলাম স্যান্ডেল পরে অনেকে ঘুরতেছে। তা আমি যখন বলি যে লোকটা স্যান্ডেল পরে তাওয়াফ করতেছে, এটা হবে কি হবে না এই বিষয়ে আমি বলার কেউ না, মুফতিরা বলছে ওটা করতেই তারা পারে। ঠিক সেরকম আজকে একজন বললেন যে চ্যারিটি বিজ্ঞানস অ্যাট হোম, ওরা পরিবার থেকে শেখেনি বলে উনি একজন বোধহয় স্যান্ডেল নিয়ে সাইড দিয়ে উঠে গেছেন। সো এই জিনিসগুলো এই কুতর্ক থেকে সরে এসে আমরা ওখানে সম্মান দেখাতে চাই, যার হুম যতটুকু সম্মান, যে ভাই যেটা বললো হৃদয় থেকে আসতে হবে, এটা লোক দেখা না হয়ে তো লাভ নাই। আর বাংলাকে সবাই মিলে ধারণ করে, আর অধ্যাপক হুম গোলাম আজম সাহেব ওয়ান অফ দ্য ভাষা সৈনিক। সো এইগুলো নিয়ে, কারণ আমরা তারপর তা আজিমপুর গোরস্থানে যে তাদের জন্য হুম আমরা কি চাচ্ছি, রুহের মাগফিরাত কামনা করতেছি। এবং যেটা আমি সবচেয়ে ভালো কথা বলবো যে জনাব তারেক রহমান যেটা আজকে শুরু করলেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে তো প্রথমে ফুলটা দিলেন এবং দিয়ে তো দোয়াটা করলেন, তাই না? এই দোয়ার মাধ্যমেই আমাদের কিন্তু কালচারের একটা শিফটেড হলো।
সো আমার মনে হয় এটাকে সাধুবাদ জানানো উচিত। জি, এটাকে একটা কালচারের শিফট হিসেবে দেখবো। তাহলে ওই যে মানে কুতর্ক বিতর্ক আপনি বলছেন, ওই যে একটা তর্ক ছিল এটা মানে বিদাত নাকি এটা অন ইসলামিক, সেখান থেকে সরে এসেছে। মানুষের মনে আর কনফিউশন রাখার দরকার নাই, মানে সবাই আসলে নির্দ্বিধায়, যারা আসলে এটা নিয়ে একটু একটু ধরনের হেজিটেশনের মধ্যে থাকেন, তারা এখন নির্দ্বিধায় এটা করতেই পারেন। এটা উচিত, করতেই পারে, সেটা তার। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। জনাব আবু আলম শহীদ খান, শুধু মানে জামায়াতের আমিরকে নিয়ে কথা না, আরো কয়েকটা কথা চলছে এই 21শে ফেব্রুয়ারিতে, যখন ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি গেলেন ফুল দিতে, তখন তার দলেরই কিছু মানে তার এখন তো তিনি স্বতন্ত্র এমপি, বিএনপির নেতাকর্মীরা সেখানে তাকে একরকম হামলা আক্রমণের তিনি শিকার হলেন এবং তার পুষ্পস্তবক সেটিকে ছিঁড়ে ফেলা হলো, ভেঙে ফেলা হলো এবং তিনি ফুল দিতে পারলেন না। তারপরে জাতীয় পার্টি তারা গিয়েছিল ফুল দিতে, তাদেরকে এনসিপির বাধায় তারা দিতে পারলেন না। এটি আসলে কেমন ঘটনা, বিশেষ করে রবিন ফারহানের ঘটনা যেখানে সরকারি দলের নেতাকর্মীদের আক্রমণের শিকার হলেন, এটি আসলে কেমন ঘটনা ঘটলো? দেখেন, আমরা যদি গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাস করি, আমরা যদি পরমত সহিষ্ণুতায় বিশ্বাস করি, আইনের শাসনে যদি বিশ্বাস করি, এবং সরকার সেইভাবেই কথা বলছেন, সেই কারণে এই দুটি ঘটনা অবশ্যই নিন্দাযোগ্য। এটাকে নিন্দা করে আমরা জনগণের অংশ হিসাবে নিন্দাই করতে পারি, বাট সরকারের দায়িত্ব হবে এই সকল বিষয়ে পর্যালোচনা করে, তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, এইসব পর্যালোচনা করে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া, এটা সরকার নিতেই পারেন। এবং এটা করা ঠিক হয়নি, এটা পরিষ্কারভাবে বলা যায় যে এটা করা ঠিক হয়নি। ব্যারিস্টার শাহরিয়ার অবশ্য বলছিলেন যে জেনারেল এরশাদ 10 বছরে মানে ফুল দিতে যান নেই। এটা কেন উনি রেফারেন্স করেছিলেন আমি জানি না, বাট উনাকে তখন আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম প্রথম 2 বছর, তখন আমরা দেখেছি যে জেনারেল এরশাদ সাহেব যেতে পারেননি। উনি যদি ওখানে যেতেন, যাওয়ার চেষ্টা করতেন, তাহলে সেখানে অনেক লঙ্কা কাণ্ড ঘটতো, হয়তো মানে গুলিগোলা চালাতে হতো, হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্ভব হতো। এইসব কারণে জেনারেল এরশাদ সেখানে কখনো যান নেই। কিন্তু যারা শহীদ মিনারে যেতে চান, ফুল দিতে চান, শ্রদ্ধা জানাতে চান, তাদের প্রত্যেককেই শ্রদ্ধা জানানোর সুযোগ দেওয়া উচিত। আমরা তো মনে করেছিলাম যে এই যে নির্বাচনের পর যে মবের মুল্লুক গড়ে উঠেছিল, এই মবের মুল্লুক থেকে আমরা মুক্তি পাবো। তো সেখান থেকে এই ছোটখাটো 2-1টা ঘটনা যেখানে যেখানে ঘটেছে, সেই সব বিষয়ে যদি এখনই ব্যবস্থা নেওয়া হয়, তাহলে নিশ্চয়ই আমরা এই মবের রাজত্ব আর দেখতে পারবো না। মবের রাজত্ব কিন্তু গণতন্ত্রের রাজত্ব না। গণতন্ত্রের সাথে, একটা আইনের শাসনের সাথে, একটা গণতান্ত্রিক সরকারের সাথে মব যায় না। সুতরাং মবটা বন্ধ করতে হবে যে কোনো ভাবে। কোথাও কেউ মব করতে পারবেন না, আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। এটাই হলো স্ট্যান্ড থাকা উচিত সকলের, এই ব্যাপারে সচেতন থাকা উচিত এবং সকলকে কঠোরভাবে এই বিষয়গুলো বলা উচিত। ব্যারিস্টার শাহরিয়ার তো সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, উনি নিশ্চয়ই এই ব্যাপারে আরো ভালোভাবে বলতে পারবেন। আমার সাধারণ মানুষ হিসেবে কথা হলো যে আপনি কখনো আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না এবং মবের মূল্য সৃষ্টি হতে দিতে পারবেন না। যদি রাষ্ট্র পরিচালনা করতে চান, আইনের শাসন কায়েম করেন প্রথমে। জি, আপনি মনে করছেন এই ঘটনাগত আইনগত ব্যবস্থা নেওয়া উচিত? অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আপনার কাছেও ছোট্ট করে একটু এই বিষয়ে শুনবো। আচ্ছা, প্রথম কথা হলো যে ভাই যেটা বললো মবের কথা, দেখেন হঠাৎ করে একটা মব মব শব্দটা আসছে। আমি খুব এই ইলেকশনের আগে দেখলাম এই শব্দটা নিয়ে খুব আলোচিত হচ্ছে। আজকে রুমিন আপা, সে যেহেতু ব্যারিস্টার সেজন্য আপা বললাম কারণ আমরা একই কোটেরিয়া, ওনার সাথে যা হলো সেটা কি কিন্তু আজকে সারাদিন একবারও মব শব্দটা শুনতে পেলাম না। আমি এখানে একটা দুটো জিনিস বলি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি প্রতিহত করতে না পারে সেজন্য মব শব্দটা খুব চালু করা হয়েছিল ইলেকশনের কয়েকদিন আগে। এবং যখন আমরা দেখলাম যেদিন আপিলের শেষ দিন, সেদিনও কিন্তু ছাত্রদল ওখানে যে ঘেরাও করে রেখেছিল। এবং একটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ হবে, সেটা নির্বাচন কমিশনের কি হাত? সেখানে দেশে দাবি করে সেইভাবে জোর করে একটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করে দেওয়া হলো। এবং এই খালি বন্ধ করে দেওয়া হলো না, এটা কেন করা হলো সেটা আমার কাছে এখন পরিষ্কার হলো যে ইলেকশনের রাতে যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো, তখন যদি কেউ যে প্রতিটা সেন্টারে ঘেরাও করতো তাহলে বলা তো মব করে ইলেকশনে জিতে আসছে। সো এই মবটা অনেক অনেক মানে সুপরিকল্পিতভাবে জুলাইয়ের পর কিছুদিন বন্ধ ছিল। তারপরে এই মব শব্দটা ইউজ করা হয়েছে পার্টিকুলার পারপাসে, কারণ আমি বলবো ডিপ স্টেট এই শব্দটা কিছু আমাদের সুচিন্তিত মানে কি বলবো, যারা এই দেশের সুশীল সমাজ তাদের মুখে এটা আনছে এই কারণে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়। তবে ভাই যেটা বলছে শোনেন, না, মব তাহলে জিনিস মব হয় নাই মানে এই না, এই যে আমি অন্তর্বর্তীকালীন বলতেছি সরকারের সময় সেটা ডিপ না স্টেটের না দেওয়া, এটা মব আসলে হয় নাই। আমার কথাটা এটা লং অ্যাকশনে, লং টার্ম আপনি অ্যাচিভ করতে গেলে আপনি ছোট ছোট বেশ কিছু কাজ করবেন। যেমন আমি আজকে আপনার কথা বলি, রুবিন ফাইনার সাথে যেটা হয়েছে আজকে সেটা মব, সেটা আমি নিজে বলতেছি দ্যাট ইজ মব। কিন্তু মবটা মানে কি, যখন আপনি নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে একটা পকেট মারি করতে গেলে তুলে নিলে তাকে পিঠে
ওখানে মেরে ফেলে দিলেন, দ্যাট ইজ মব। কিন্তু কথা হলো আপনি যদি 32 ভাঙাকে মব বলেন তাহলে তো হবে না। ঠিক সেই একই রকম ভাবে যে আপনি যদি জুলাইকে মব বলতে যান তাহলে তো হবে না। ঠিক আপনি জোর করে একটা দাবি আদায় আচ্ছা, করতে, কাকে মব বলে আর কাকে মব বলে না একটু আচ্ছা, বলবেন? মানে ধরেন হ্যাঁ 32 মব, নাম্বার ভাঙা মব না, মানে আমি কি কাকে বলে এবং কেন বলে সেই একদম থিওরিটিক্যাল ব্যাখ্যায় আপনার কাছে চাইবো। স্পেসিফিক ধরেন স্পেসিফিক 32 ভাঙা আইনগত, মব আপনি না, তো আইনের আপনার ছাত্রী, কাছে আপনি পুরোটাই জানেন এটা। পুরোটাই শুনি, পুরোটাই শুনি। আচ্ছা, হ্যাঁ, বলেন। কোনটা মব? 32 ভাঙা মব না বলছেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট এগুলো কি মব কিনা? বা ধরেন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বিভিন্ন সময় আক্রমণ হয়ে গেছে, একদল লোক গিয়ে আক্রমণ করেছে, কোথাও কোথাও লুটপাট হয়েছে, আহ, এগুলো কি আসলে মব কিনা? কোনটা মব আর কোনটা মব না? আচ্ছা, কোনটা মব কোনটা মব না, যেমন আপনি ডেলি স্টার উদিচি এটা নিয়ে আসলেন, এটা মব। আর 32 মব না। 32 মব না এই কারণে, আপনি যখন কোনো আদর্শিক অ্যাচিভমেন্টের জন্যে আপনি যখন কোনো কাজ করবেন এবং সেটা একটা সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে আপনি করতেছেন, সেটা কখনো মব হবে না। আর যেটাতে কোনো আদর্শ থাকবে না, বিশৃঙ্খলভাবে ইনস্ট্যান্টলি আপনি আইনকে নিজের হাতে ধারণ করেন, দ্যাট ইজ কল মব। কেন আমি বললাম 32 জুলাইকে আপনি মব বলতে পারবেন না, 71 সালকে মব বলতে পারবেন না। মানে জুলাইকে যেমন আপনি মব বলতে পারবেন না, যদি জুলাই অনেক পুলিশ মারা গেছে, তো এ বিষয়ে তো এটা অস্বীকার করার কিছু নেই। এ পাকিস্তান আর্মি 71 সালে মারা গেছে মুক্তিযোদ্ধাদের হাতে, তাহলে কি মুক্তিযোদ্ধারা মফ করছে? না। ঠিক জুলাই 71 যেমন মফ করা হয় না, 32-কে বলা হয় হচ্ছে কি স্বৈরাচারের আতুর ঘর। সো এই আতুর ঘর থেকে এ দেশের স্বৈরাচারের জন্ম। সো আপনি একটা প্রতীকী জিনিসকে যখন ধ্বংস করে দিচ্ছেন, সেটাকে কিন্তু মব বলা যায় না। ঠিক প্রথম আলো, ডেইলি স্টার কে ভাঙা হয়েছে সেটা নিন্দা জানায়, কিন্তু এর সাথে তো আবার এটাও একটা জিনিস, এই মব বলা যেন যায়, সেজন্য আজ পর্যন্ত ডেইলি স্টার বা প্রথম আলো কিন্তু সংস্কার করা হলো না। তার আগে আজ পর্যন্ত বিল্ডিংটাকে ওইভাবে রেখে দিচ্ছেন। কি কারণে? যাতে মব কথাটা আমাদের সুশীল সমাজরা ব্যবহার করতে পারে। এই যে আমার বোনও যেমন ব্যবহার করতে, আজ পর্যন্ত কত মাস হয়ে গেছে, একটা বিল্ডিং সংস্কার করতে কয়দিন লাগে? তারা আচ্ছা, করতেছে। কিন্তু তো প্রথম আলো ডেইলি এটা স্টারেরটা মব না, 32-এরটা মানে দুঃখিত, 32-এরটা মব না, প্রথম আলো ডেইলি স্টারেরটা মব। অবশ্যই অবশ্যই না। কিন্তু কিন্তু আপনারাও তো বলেছেন, মানে আমার সাথে কথা হয়েছে, হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি জামাত, তিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমাকে বলেছেন যে ধরেন প্রথম আলো ডেইলি স্টার যেটা ভাঙা হয়েছে সেটারও তিনিও সমালোচনা করেছেন, কিন্তু তার পেছনে একটা আদর্শিক কারণ আছে, ভারতীয় আধিপত্যবাদ, সেটির বিরোধিতা করে এটি ভাঙা হয়েছে বলা হয়েছে। না, তো এটার সাথে আমি একমত না। কি কারণে? আপনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করতে গেলে আপনাকে আরো 10টা প্রথম আলো তৈরি করেন। একটা বিল্ডিং ভেড়ে ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করা যায় না। আপনি আবার দেখেন 32-এর সাথে ভারতের আধিপত্যবাদের কোনো সম্পর্ক নাই। 32-এর সাথে সম্পর্ক কি? আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব। আর প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী এগুলো কি? এগুলো একটা প্রতিষ্ঠান, তারা তাদের কি মত প্রকাশ করতেছে, সে মত প্রকাশকে আপনাকে কি করতে হবে? সম্মান দিতে হবে। সেটা হলো ভারতের পক্ষেও। আপনি আপনার মতো আরো 10টা পত্রিকা করেন না কেন? এটা না, আমি আপনাকে ভোটের আগের দিন রাতে যেভাবে মিডিয়া কু হলো, আমি এখন যে সব মিডিয়াতে ভাঙচুর চালাবো না। আপনি মিডিয়া করেন, এটা আপনার ব্যর্থতা। আপনি মিডিয়া কুটা কি কি করতে পারেননি, আপনি কোনোভাবে প্রোটেস্ট করতে পারেন না। আপনার নিজের বাংলাদেশ জামাতে ইসলাম গত 1.5 বছরে একটা মিডিয়া সেন্টার চালু করতে পারেন, এটা বাংলাদেশ জামাতে ইসলামের ব্যর্থতা। কিন্তু এই কথা আমি বলবো না যে গাজী টিভি, জি টিভি করছে বা সময় টিভি এগুলো সব মিডিয়া কু করছে, অথবা এগুলো ভেঙে ফেলে দেয়। ভেঙে ফেলতে কি লাভ হবে? এবং আপনি আরো 10টা সময় টিভি তৈরি করেন যাতে সময়ের ন্যারেটিভটাকে ভেঙে ফেলতে পারেন। ঠিক প্রথম আলো যেটা বলতেছেন আপনি, যার কথা গালিবের কথা বলতে বলতেছেন, মির্জা গালিবের, হ্যাঁ, হ্যাঁ, মির্জা গালিব, ভারতে জি, জি। ভারতীয় আধিপত্যবাদের পক্ষে বলুক, যত ভাবে বলুক, আপনি সেটাকে যে জোর জবরদস্তি করে সেটা ভাঙতে পারেন না। তো আপনার একই থিওরি কি 32 নম্বরের জন্য অ্যাপ্লাই করা যায় না, যে 32 না, নাম্বার যতটাই না, আপনারা যাই বলুন না কেন না, সার্বভৌমত্ব বিরোধিতা, সেটার এগেনস্টে বয়ান তৈরি না, করুন, না, ভাঙার না, কি না, আছে? না, কেন 32? কেন 32 সাথে পার্থক্যটা কি? 32 এটা বিল্ডিং না, এটা সিম্বল। যেমন আপনি জোর করে সারা দেশের মানুষকে 71 মানে আওয়ামী লীগ খাওয়াতে চাইছিলেন। 71 মানে 7.5 কোটি বাঙালি। আবার আমি বলে দিই, 71 মানে 7.5 কোটি বাঙালি। 71 মানে শেখ মুজিব একা না, 71 মানে খালি আওয়ামী লীগ একা না। ঠিক 71 মানে বা আজকের মনস্টার শেখ হাসিনা মানে 32। 32 একটা তীর্থভূমি। এই তীর্থভূমি যখন করবেন তখন সেখানে কি করতে হবে? সেখানে সমূলে উৎপাটন করতে হবে। সেই জন্য 32 আর ডেইলি স্টারের মধ্যে এই পার্থক্য এই জায়গাতে। ওখানে হচ্ছে আদর্শিকভাবে একটা জিনিস যেটাকে কি করাচ্ছে আপনাকে, রন্ধে রন্ধে আপনাকে প্রতিবার মনে করে দিচ্ছে এই বিল্ডিং এর জন্য এতগুলো সন্তানের কি রক্তক্ষয় হয়েছে। ডেইলি স্টারের জন্য তো তা হয়নি। ডেইলি স্টার একটা কি পত্রিকা? কেন সংগ্রাম নাই? সংগ্রাম আর ডেইলি স্টারের মধ্যে পার্থক্য নাই? তাহলে আমি বলবো যারা সংগ্রাম পছন্দ করে না তাদের কি সংগ্রাম ভেঙে ফেলে দেবে? না। এই জায়গাতে হচ্ছে পার্থক্য। আদর্শগতভাবে একটা আলাদা জিনিস, আর যে আদর্শ স্বৈরতন্ত্রের সৃষ্টি করবে সে আদর্শ আলাদা জিনিস। 32 স্বৈর শাসনের একটা প্রতীক, মূর্তিমান প্রতীক।
সো একটা আতঙ্ক, সে আতঙ্ক যাতে আমাদের সন্তানদের মন থেকে সরে যায়, খালি জুলাই না, 32 ভেঙে ফেলে দিয়ে মানুষের এটি মন, আসলে আতঙ্কটা কবে থেকে, মানে 32 নম্বর যে আতঙ্ক সেটি আসলে কবে থেকে? সেটা শেখ হাসিনার সময় থেকে। আমি মানে এটা গত গত এ- এ- 17 বছরে গিয়ে সেটি আতঙ্কে পরিণত হয়েছে। আতঙ্কে পরিণত, এই 17 বছরের আগে কোনদিন হয়নি, কারণ সেই জায়গায় সবাই আমরা গেছি। 32কে সবাই গেছে, 32 কোনদিন একটা ফ্যাক্টর হয়নি স্বৈর শাসকের, মূর্তিও প্রতীক হয়নি সবাই, এবং নিন্দা করছি যে যেভাবে হোক, বঙ্গবন্ধুকে বলেন, শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেন, কোনো পরিবারকে এভাবে হত্যা করা কেউ কোনদিন সমর্থন করতে পারে পারে না। এটা একটা ছোট বাচ্চাকে হত্যা করা কোনোদিন সমর্থনযোগ্য না, সে যত বড় স্বৈরাচার হোক, তাকেও আইনের হাতে নিয়ে আসতে হতো। এবং আপনি একটা জিনিস দেখেন তো, যে কেউ বলছে যে শেখ মুজিবুর রহমান হত্যার বিচার চায় না, কেউ বলছে যে জিয়াউর রহমান হত্যার বিচার চায় না, কিন্তু এর সাথে এই বাড়িটাকে গত 17 বছরে মূর্তিমান প্রতীক বানায় ফেলছে শেখ হাসিনা। খালি তাই না, শেখ মুজিবুর রহমানকে আমি যেমন সারা জীবন বলতাম বঙ্গবন্ধু, এই 17 বছরে শেখ মুজিবুর রহমানকে এমন এক মূর্তিমান প্রতীক নিয়ে গেছে যে আমি আর এখন বঙ্গবন্ধু বলতে ঘৃণাবোধ করি, কারণ শেখ হাসিনা জোর করে পুরা ইতিহাসটাকে আচ্ছা, ব্লট করছে। আচ্ছা, তার মানে তার কর্মকাণ্ডের জন্য, মানে কন্যার কর্মকাণ্ডের জন্য আপনি পিতাকেও, যে তিনি যে নিয়ে অলরেডি কন্যা এটা আওয়ামী লীগের কন্যা, শেখ হাসিনা না পার্টিকুলারলি, এখানে আবার শেখ হাসিনাকে বলা যাবে না। আওয়ামী লীগের যে কর্মকাণ্ড, বাংলাদেশকে যেভাবে বিক্রি করে দিলেন, যেটা তার বাবা হায়দ্রাবাদ হয়তো করতে চাননি, কিন্তু তিনি হায়দ্রাবাদ করে ফেলে দিলেন আমাদের দেশকে, এবং এই 32টা ছিল সেই হায়দ্রাবাদের চরণ, যেটা আচ্ছা, শেখ হাসিনা করছে, সেই জন্য কিন্তু আওয়ামী আপনি লীগ। নিজেও আইনের মানুষ, মানে এটি আসলে ভাঙাটা তাহলে ঠিক আছে, এটি আমার ভাঙা কাছে, মব হ্যাঁ, কারণ আপনি আপনার যদি কাছে বলেন ঠিক আছে। আমি মুক্তিযোদ্ধারা একটু, যদি, আগে এটা বলেন বোন, আপনি তো লয়ের সাথে, মুক্তিযোদ্ধারা যদি পাকিস্তান সেনাবাহিনীকে মারতে পারে, সেটা যদি আইন, মানে আইন সিদ্ধ হয়ে থাকে, ঠিক একই রকম যখন জুলাই কোন গণ অভ্যুত্থানকে আইন মেনে হয় বোন, হয় না। সো কিন্তু এই অভ্যুত্থানের পরে এরকম আসলে সব ভাঙচুর যে হলো 32 সব নম্বরই ভাঙচুর শুধু না, না, আপনাকে বিজয় তো, 71 অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, না না না, মুক্তিযুদ্ধের এক্ষেত্রে যাবতীয় সব, স্মৃতিস্তম্ভ, অনেক কিছু ভাঙচুর না হয়েছে। না, সেগুলো তো আমরা সব সমর্থন করিনি বোন। আমরা সেটাও বলতেছি যে গভর্নমেন্টের ফেলিওরটা বললাম, ইউনূস সরকার ওয়ান অফ দ্য ফেলিওর হচ্ছে কি, আচ্ছা, সেগুলো মব ছিল না, ছিল না? মফ ছিল, বললামই তো আপনাকে, ডেলি আচ্ছা, স্টার এটা মফ ছিল না না, অবশ্যই। বেডেলিস্ট না, আমি বলছি মুক্তিযুদ্ধের আওয়ামী বাংলাদেশের লীগের বহু স্তম্ভ। এর ভেঙে কি লাভ? আপনি সরকারি ভাবে সরাবেন, দেন একটা জিনিস, আবার আবার একটা কি এখানে বলেন, 32 শেখ মুজিবের এই যে ক্ষোভ, ধরে নেন আপনি প্রাইম মিনিস্টার অপোজিটে, আপনি শেখ সাহেবের বঙ্গবন্ধু রিয়া করছিলেন না, আপনি সাদ্দামের ইয়েটা মনে করেন তো, ইরাকে যখন সাদ্দাম, ইরাকের পতন হলো, তখন সাদ্দামের বিরাট একটা স্ট্যাচু ভেঙে ফেলে দেওয়া হলো না? দ্যাট ইজ নট মব। কেন? মানুষের ক্ষোভ তৈরি করে ফেলছিলেন যে আমার সন্তানটা এই এই একটা স্ট্যাচুর জন্য, এই স্বাধীনতার জন্য আমরা, আমার বাবা চাচা সবাই যুদ্ধ করছে, তাহলে এই স্বাধীনতার প্রতীক, মূর্ত প্রতীক আমাদেরকে অস্বীকার করা হচ্ছে কেন? তখন এই ক্ষোভ থেকে ওই জিনিসটা করা হয়েছে, ওটার সাথে আবার কারো বাড়ি ঘরে আগুন দেওয়া, ওটাকে একসাথে করা যাবে না। সেখানেও তো কারো না কারো ক্ষোভই আছে। আজকে যদি কথা বলতে বলেন, আপনার বিরুদ্ধে অনেকের ক্ষোভ আছে, হয়তো আমার বিরুদ্ধেও আছে। আছে, সে, কিন্তু হ্যাঁ, ক্ষোভটা রাষ্ট্রীয় পর্যায়ে যে যখন দেশ বিক্রি করে দেওয়া হবে, ওই পর্যায়ে নিয়ে গেলে আমাকেও সাফার করতে হবে। জি, যেমন আমি আজকে একটু জুলাই আবু আলম সনদে শহীদ যদি খানের বিএনপি ব্যাখ্যাও একটু, না করে, বিএনপি যদি জি, জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিএনপি উইল সাফার ইনডিড। তাহলে তাকেও বিএনপি এরকম যদি শিকার জুলাই, হতে হতে পারে। সেখানে বিপ্লব হয়, প্রতি বিপ্লব অবশ্যই হবে। এবং জুলাই সনদে যে টালবান, এই যে যেমন আজকে প্রথমে শুরু করতে বললাম, যে ইনকলাবি শব্দগুলোকে ইউজ করা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা, তার কনসিকুয়েন্স ফেস করতে হবে, তখন আপনি বলতে পারবেন না এটা আবার মব। আচ্ছা, তখন আবার মব বলা যাবে না, মানে বিএনপিকেও এরকম কিছু শিকার হতে পারে, তখন আবার এটাকে মব বলা যাবে না। আবু আলম শহীদ খান, আপনার ব্যাখ্যা একটু শুনতে চাই। আম, এখানে তো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, কারণ আমরা তো সব সিলেক্টিভ জাজমেন্ট করছি, তাই না? আমাদের যেভাবে মনে করি সেভাবে আমরা কথা বলছি। ব্যারিস্টার শাহরিয়ার আইনের মানুষ, তিনি জানেন মবের তো ডিকশনারিতে একটা ব্যাখ্যা আছে। কি হলে মব? মব হচ্ছে যে একটা উচ্ছৃঙ্খল জনতা যখন কোনো রকম উদ্দেশ্যহীন ভাবে নানান কর্মকাণ্ড করে বেড়াবে যেখানে সেখানে। এখন মব তো মবই, মবকে তো কোনোভাবে ওই 71-এর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সোলজারকে হত্যা করেছে, তো সেটা মব কিনা এই প্রশ্নই তো আসার অবান্তর। কারণ এই প্রশ্ন তো আমরা কখনো করতে পারি না, কারণ একটা যুদ্ধের মধ্যে উনারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধে গুলি তো আর কাউকে দেখে শুনে মারে না, এবং কাউকে তো স্পেসিফিক করে মারেনি, তাই না? মব হয়তো জুলাই তখন যখন ষোলোই জুলাই ডিসেম্বর যখন জেনারেল নিয়াজি অস্ত্র সমর্পণ করেছে রেসকোর্স ময়দানে, খোলা ময়দানে, লক্ষ লক্ষ মানুষ তখন রাস্তায় ছিল, তখন তারা যদি ওখানে হামলা দিত, ওইটাকে আপনি মব হয়তো আমরা বলতে পারতাম, কিন্তু এরকম ঘটনা তো ঘটে নাই।
একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে যুদ্ধের নিয়ম কানুন অনুযায়ী হয়েছে, এবং পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে একেবারে আন্তর্জাতিক আইন মেনে, এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে, বাংলাদেশ না তাদের কাছে যৌথ বাহিনী না, আত্মসমর্পণ ভারতের করতে। কাছে ভাই, এখানে আবু এই ভাই তো এটা তো ভারতের সেনাবাহিনী ভারতের যৌথ সেনাবাহিনীর বাহিনীর কাছে, কাছে যৌথ বাহিনী আত্মসমর্পণ বলে করতে। কিছু ছিল না। ভারতীয় সেনাবাহিনীর কাছে এই জন্য ভারত ওইভাবে আত্মসমর্পণ তো করতে, চিন্তাই কারণ করলো আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তখন রেড ক্রসের অংশ ছিল না, এবং তাদের যে নিরাপত্তা দেওয়া, সবকিছু দেওয়া, এটা তাদের অবস্থায় ছিল না, তাদের সেই সঙ্গতি ছিল না বা সক্ষমতা ছিল না। তো এখন আপনি ওইখানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হত্যা করেছে, এবং পাকিস্তানি বাহিনী কতজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, এগুলো তো নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। ৭১-এর যে ইতিহাস, সেটি ইতিহাস একটা ইতিহাসে যুদ্ধ ছিল। গেছে, তাই না? সেটা একটা যুদ্ধ ছিল, বিপ্লব জনযুদ্ধ ছিল, ছিল। একটা আপনি জনযুদ্ধ। যেরকমটা বলছেন ৭.৫ কোটি মানুষ, ৭.৫ কোটি না হলেও ৭ কোটি মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আরো বেশি, তাই না? জি এবং জি। মানুষ যে বাংলাদেশের অভ্যন্তরে যে মানুষগুলো ছিল, তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, পথ দেখিয়েছে, আশ্রয় দিয়েছে, পানি খাইয়েছে, ভাত খাইয়েছে, হ্যাঁ, রাস্তা চিনিয়েছে। ভারতীয় সেনাবাহিনী তো আমাদের জনগণের সহায়তায় বিভিন্ন অলি গলি এবং বন জঙ্গল গ্রামের মধ্য দিয়ে তো এসে এসে শহরগুলোকে দখল করেছে। তো ওগুলো তো ইতিহাসে আছে, ডকুমেন্টেশন আছে। হুম। মব হচ্ছে আপনি যখন আপনি জোর করে কোনো কিছু আদায় করার জন্য আপনি আইনের মধ্যে না গিয়ে আপনি জোর করছেন, এবং আপনি এটা ধরেন একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তার পোশাক নিয়ে সমালোচনা করলেন এবং তাকে আক্রমণ করলেন, অবশ্যই মব। তো এরকম মব তো হাজারে হাজারে লাখে লাখে হয়েছে কিনা এটা আপনাকে বের করতে হবে। এখন কোনটা মব কোনটা মব না, এরকম বিতর্কে যাওয়ার কোনো কারণ নেই। আইনের ব্যাখ্যা আমরা থাকি। আইনের ব্যাখ্যা হচ্ছে মব হচ্ছে যখন আপনি আইন না মেনে কোনো কিছু করেন, সেটা কোনো বিল্ডিং ভাঙা বলেন, কোনো ইয়া ভাঙা বলেন, ঘর ভাঙা বলেন, কোনো মাজার ভাঙা বলেন, কোথাও আগুন দেওয়া বলেন, কোথাও লুটপাট করা বলেন, কোথাও যে চাঁদা তোলার জন্য কয়েকজন নিয়ে হাজির হলেন, মব মানেই শত শত লোক হতে হবে এমন না। মব 10 জনও করতে পারে, 15 জনও করতে পারে, 5 জনও মব করে একটা ঘরের মধ্যে ঢুকে চাঁদাবাজি করতে পারে, তাই না? সুতরাং মব মানেই হচ্ছে বিশৃঙ্খল জনতা, এবং সেটাকে কেউ না কেউ এখানে কোনো আশ্রয় আদর্শ প্রশ্রয় থাকবে দেন। না, যেখানে কোনো আদর্শ থাকবে না, আদর্শিক ভাবে আদর্শ তো নাই। জি, কিন্তু এটা ডিপ স্টেটের মানে তুলে দেওয়া শব্দ কেন বললেন ব্যারিস্টার শাহরিয়ার কবির? কারণ ৩২ ছাড়াও আপনি আরো অনেকগুলো ঘটনার কথা বললেন, আসলো মাজার ভাঙা, আসলেই তো এই ঘটনাগুলো মানে প্রেসিডেন্ট আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড, মানে আনপ্রেসিডেন্টেড। আনপ্রেসিডেন্টেড এই অর্থে বলছি যে ধরেন এত সংখ্যায় একসাথে ঘটে নাই, মানে একের পর এক একের পর এক ঘটনা। কারণ তো আপনি সেটা আপনি একটা জিনিস দেখেন, গত 18 মাসে মানে ইউনূস সরকারের সময় কত ফেক নিউজ ইন্ডিয়াতে বেড়েছে, যেটা গত 15 বছরে বের হয়নি। যেমন এটা যেমন সত্য, আবার কিছু এই ফেক নিউজ করার জন্য কিছু বাস্তবতা তৈরি করতে হয়েছে। ওই জন্য আমি বলছি ডিপ স্টেটের কথা। যেমন আমি বললাম ভোটের দিন যদি এই ইলেকশন ইঞ্জিনিয়ারকে প্রতিহত করতে সমস্ত জায়গায় যাওয়া হতো, তাহলে আজকে আমি আর ভাই যে আপনির সাথে আলোচনা করতেছি এটা হতো না, এতক্ষণ অন্য কেউ ক্ষমতায় থাকতো। সো ভোটের ইলেকশন ইঞ্জিনিয়ারিংটাও মেনে নিতে হয়েছে। ভোটের ইলেকশন, ওই যে মব বলতেছেন, মবের অনেকগুলো ইফেক্ট আছে, সেই জন্য এটা নিয়ে শেষ করা যাবে না একদিন একটা অনুষ্ঠান করে বলা। মানে কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে কে ক্ষমতায় থাকতো? জামাত? না না, ইলেকশন ইঞ্জিনিয়ার না হলে কে ক্ষমতায় থাকতো সেটা আমি বলতেছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে জামাত অন্য কেউ ইসলাম ক্ষমতায় থাকতো বলছেন আপনি? আমার একদম আমি সরাসরি আমি বলে দিচ্ছি যে আমাদের যে যে ক্যালকুলেশন বা যতগুলো সেন্টার আমি দেখছি যেভাবে করা হয়েছে, তাতে বিএনপির অ্যাবসলিউট মেজরিটি পাওয়ার কোনো কারণ নাই। তাহলে ক্ষমতায় কে থাকতো? আপনি যে বললেন অন্য কেউ ক্ষমতায় থাকতো। ক্ষমতায় থাক ক্ষমতায় থাকে বললাম যে যদি সেদিন রাতের বেলা বের হওয়া হতো, এটাকে প্রোটেস্ট করা হতো, তাহলে বিএনপিও থাকতো না, জামাতও থাকতো না, অন্য কেউ থাকতো। কারা থাকতো? তা জানি না, কিন্তু একটু বলতে পারে অন্য কেউ। মানে মানে সেদিন রাতের বেলা দ্যাটস হাউ ইটস হ্যাপেন। কারণ আপনি যদি ওই দিন রাতের বেলা বেরোতেন, তাহলে আপনি মব বলতে একটা পক্ষ, আরেকটা পক্ষ কি করতে যেত, প্রতিহত করতে যেত, একটা সিভিল ওয়ার হতো, দেশটা কি হতো? তাহলে কে আসতো ক্ষমতায়? তার লাভ যে ওয়েট করতেছে 18 মাস ধরে ভিতরে ঢোকার, সে আসতো। কোন, মানে আসলে কোন রাতে? ভোটের রাতের কথা বলছেন? ভোটের রাতে যদি বের হতো ভোটের তাহলে ইলেকশন রাতে, যখন ইলেকশন গণনা হচ্ছে, তখনই তো বলা হলো মানে 4টার পর থেকে তো ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা শুরু হলো, তাই না? তারপরে এটাকে কি মেনে নেওয়া হলো কেন? জুলাই সনদের জন্য মেনে নেওয়া হলো। আর একটা জিনিসের জন্য মেনে নেওয়া হলো, যেন আপনি বোধহয় এটা স্টেটমেন্ট দেখছেন আমিরে জামাতের, যে যদি সেদিন আমরা স্টেটমেন্ট, যদি এটা আমরা প্রতিহত করেন, এটা নিয়ে যদি আমরা মানে প্রতিবাদ করতাম, যদি এটার জন্য আমরা সেইভাবে স্টেপ নিতাম, তাহলে দেশে একটা গৃহযুদ্ধ হতো। সেজন্য গেটার ইন্টারেস্ট আমাদেরকে এই কারচুপিটা মেনে নিতে হয়েছে, যেমন 73 সালে মেনে নিচ্ছে মানুষ। আচ্ছা, মানে এটা একটা খুবই মানে ৭৩ সিভিয়ার সালে ব্যাপার। আপনারা কতটুক, মানে আপনার যদি খেয়াল থাকে ৭৩ সালে আমরা কতটুক কারচুপি মেনে নিয়েছিলাম, আর এবারে
কতটুকু কারচুপি মেনে নিয়েছে, কত সিটে 73 আচ্ছা সালে ধরেন 10-12 সিটের কথা বলা হয়, বাট এবারে কত সিটের কারচুপি আপনারা মেনে নিলেন সেটা যদি আচ্ছা কাইন্ডলি বলতেন। ভাই এটা আপনি যখন পার্টিকুলারলি বলছি তাহলে আপনি দেখেন মেজর, আপনি তো ভালো জানেন ওই সময় যে মেজর জলিল 5টা সিটে জয়লাভ করে ঢাকা ফিরে আসলো। তারপর বলা হলো যে না, উনি একটা সিটে জয়লাভ করেন। রাশেদ খান মেনন জয়লাভ করলো, অপর পক্ষ আওয়ামী লীগ, সে এসে তাকে কি করছে, এসে মানে কংগ্রাচুলেশন করছে, করে তারপর ফিরে আসছে। তারপরে জানা গেল ঢাকা আসার পরে কি রাশেদ খান মেনন ওই সিটে হেরে গেছে। হ্যাঁ, তারপরে হয়তো 10-12 সিটের কথা আমি বললাম না, তো, ওই 10-12 খন্দকার সিট না, মোশতাক। আমি ইনস্ট্যান্ট গুলো দেখাচ্ছি, কারণ সিট কয়টা সেটা না। আপনি খন্দকার মোস্তাককে জেতানোর জন্য ব্যালট হ্যাঁ, দাউদ ওখান কান্দি থেকে এই হেলিকপ্টারে করে পরেগুলো ঢাকায় আছে নিয়ে আমরা আসে। জানি। এবারের জন্য, এবারে যদি আমাকে আমি বলা সেই হয় সময় বিরোধী রাজনৈতিক কর্মী ছিলাম, সুতরাং আমি প্রত্যেকটা সিটের কথা বলতে পারবো। মেজর জলিলের বেলা 4টা পর্যন্ত হরনাথ বাইনের সাথে উনি জিতেছিলেন, এগুলো আছে। আপনাদের এখনকার একজন মন্ত্রী, উনার পিতাও জিতেছিলেন, হ্যাঁ হাফিজ হ্যাঁ হ্যাঁ সাহেবের বাবা। হ্যাঁ তো হ্যাঁ সো হ্যাঁ। এগুলো রাজশাহীতে একজন জিতেছিলেন, মানে এগুলো 10-12 সিট বা 20 সিট ধরেন বলতে পারবো যে সেখানে ইঞ্জিনিয়ারিং করে আমার হারানো এখানে হয়েছে। আমার বাট এখানে এবার আমি জিজ্ঞেস করলাম 24-এ আপনারা কতটা ইঞ্জিনিয়ারিং মেনে নিচ্ছেন, আমার কাছে কত মনে সিটে হয়েছে, আমার কাছে মনে হয়েছে ভাই 57 থেকে 60টা সিটে এই ইঞ্জিনিয়ারিংটা একদম ইঞ্জিনিয়ারিং হয়েছে? নেকেডলি করা হয়েছে।